মার্বেল পাথরে তৈরি সাদা মন্দির। समोसा তার সঙ্গে দেওয়া হয় ছোলার তরকারি। वो स्वर्ण का होता है, उसमें 10-10 हजार पगथिया चारों साइड चांदी। যেখানে বসে বুদ্ধদেব তপস্যা করেছিলেন। পঞ্চম পর্বের পঞ্চম দিনে জৈন মন্দির দর্শন। বিহারের নালন্দা জেলায় পবিত্র তীর্থস্থান রাজগীর বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের কেন্দ্রবিন্দু। গৌতম বুদ্ধের প্রভাব প্রত্যক্ষ করেছি বোধগয়ায়। এবার জৈন ধর্মের পালা। সেই মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়া। গন্তব্য পাওয়াপুরী জল মন্দির। জৈন ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র ও সুন্দর তীর্থস্থান। কারুকার্যময় বাঁধানো প্রবেশপথ লাল রঙে। বিশাল পদ্মপুকুর বা জল সরোবরের মাঝে শ্বেত মার্বেল পাথরের মন্দির। যাওয়ার জন্য লম্বা সেতু, দুদিক সিমেন্টে বাঁধানো, লাল রঙে কারুকার্যময়। জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের নির্বাণ বা মোক্ষ লাভের স্থান হিসেবে পূজনীয়। জলের উপর এই মন্দির বলি জল মন্দির নাম। মহাবীরের অস্তিত্ব এখানে সম্পন্ন হয়। তাই জৈন ধর্ম সম্প্রদায়ের মানুষদের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান। রাজগীর থেকে ২০ কিলোমিটারেরও বেশি দূরত্বে এই জল মন্দির। গ্রীষ্মকালে এখানে এই পুকুরে পদ্ম ফুল ফুটে ভরে ওঠে। জলে চড়ে বেড়াচ্ছে হাঁসের দল। চারিদিকে অপূর্ব সুন্দর পরিবেশ, ধর্মীয় আবেগ। জৈন ধর্ম অবলম্বনের কাছে পবিত্র এক জায়গা নালন্দা জেলার এই জল মন্দির। মন্দিরের মধ্যে রয়েছে মহাবীরের বিগ্রহ। সেখানে চলছে প্রার্থনা জৈন সম্প্রদায়ের মানুষদের। পাওয়াপুরী বা পাভাপুরী ৫০০ খ্রিস্টপূর্বাব্দে ভগবান মহাবীর এখানে নির্বাণ লাভ করেন। তার শেষকৃত্য এখানেই সম্পন্ন হয় বলে বিশ্বাস। এই জায়গা অপাপাপুরী বা পাপহীন নগরী নামেও পরিচিত। ৮৪ বিঘা এলাকা জুড়ে জল মন্দির মূলত শ্বেতাম্বর সম্প্রদায় পরিচালনা করে। ওম শান্তি। ওম ওম শান্তি। শান্তি। জল সরোবরে প্রচুর পদ্মফুল ফোটে গ্রীষ্মকালে। পুকুরের জলের নিচে ছড়িয়ে ছিটিয়ে পদ্ম গাছের শাখা প্রশাখা। পদ্মফুল এই পুকুরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। তাই এটি কমল সরোবর নামেও পরিচিত। শীতকালে বিদেশি পাখিরা সরোবরে উড়ে আসে। শতাব্দী ধরে বড় মাছকে সোনার নাকফুল পরানোর প্রথা চলে আসছে। এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। জলে চড়ে বেড়ায় হাঁসের দল। অপূর্ব এক আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন।
জল মন্দিরের উল্টো দিকেই আরেক জৈন মন্দির। শ্বেত পাথরে তৈরি অপরূপ কারুকাজ। সূক্ষ্ম কারুকাজ চোখে ধরা পড়ছে মন্দিরের চূড়ায়। মার্বেলের অপরূপ কারুকার্য চোখ হাদিয়ে দেয়। চারিদিকে মন্দিরে শান্তির পরিবেশ। মন্দির চত্বরে রাস্তার ধারে দোকান। সিঙ্গাড়া কচুরি দিয়ে সেরেছিলাম সকালের খাওয়া। সামোসা, তার সঙ্গে দেওয়া হয় ছোলার তরকারি। এখানে রয়েছে পুরি, এক প্লেট পুরিতে থাকে 5টা লুচি, তার সঙ্গে ছোলার তরকারি। আর এখানে এক প্লেট রয়েছে গোলাপ জামুন, মানে এক প্লেট রসগোল্লা। পুরি প্লেটের দাম হচ্ছে 20 টাকা। সামোসা 20 টাকা প্লেট, দুটো করে থাকে। গোলাপ জামুন এখানে 20 টাকা প্লেট, দুটো থাকে। আর রসগোল্লার প্লেট হচ্ছে 30 টাকা। ছোলার তরকারি আমি খেয়ে দেখেছি, একটু ঝাল, কালো ছোলা দিয়ে তৈরি করা হয় তরকারি। এখানে সিঙ্গাড়ার সঙ্গে ছোলার তরকারি দেওয়ার রেওয়াজ রয়েছে বিহারে, তাই ছোলার তরকারি তার সঙ্গে গরম সিঙ্গাড়া। ইনি আমাদের প্রাতরাশ জমে উঠছে। সব খাবার এখন খেয়ে দেখবো। একটু ঝাল হলেও স্বাদ কিন্তু অনন্য। গরম খাবার বেশ সুস্বাদু। শ্বেতাম্বর জৈন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান পবিত্র তীর্থস্থান। লাল সাদা টালি রাস্তা পেরিয়ে চললাম। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ রয়েছে, জুতো খুলে প্রবেশ করতে হয় মন্দিরে। গোটা মন্দির চত্বর, চারিদিকে বেশ শান্ত পরিবেশ, জৈন ধর্ম আবেগ ছড়িয়ে। মার্বেল পাথরে তৈরি মন্দির, অনন্য কারুকাজ। ভিতরে আরাধ্য দেবতা মহাবীর। রয়েছে তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা। পাওয়াপুরীতে পবিত্র জৈন তীর্থস্থান। বিশ্বাস করা হয় 24তম তীর্থাঙ্কর ভগবান মহাবীর তার শেষ উপদেশ দিয়েছিলেন এখানেই। শ্বেত মার্বেলে তৈরি মন্দির চোখ ধাঁধিয়ে দেয়, অপরূপ কারুকার্য। মন্দির প্রবেশে জানা গেল ইতিহাস এক পুরোহিতের মুখে। समोसरण का रचना जब भी होता है तो देवता लोग करते हैं। तो जिस समय भगवान का समोसरण हुआ था उस समय में समोसरण का रचना 24 माइल में किया गया था। उसका व्यास 24 माइल का एरिया डायमीटर। तो 24 माइल में से 4 कोने पर 4-4 माइल का 4 तालाब था। ऊपर में देखिए वो गड्ढा चारों बाजू दिखाया है, जाइएगा तो देखिए। तो 4 कोने पर 4-4 माइल का 4 तालाब, तो 4 चौके 16 माइल चला गया तालाब में। बाकी 8 माइल बचा, 16 या 8 24। 8 माइल में समोसरण स्टेज था। तो 8 माइल में जो स्टेज था उसमें 20-20 हजार पगथिया चारों साइड था। प्रति पगथिया का ऊंचाई 21 इंच था, 21 इंच। तो 20,000 पगथिया का ऊंचाई 5.5 माइल हुआ। 35,000 फुट के ऊपर से भगवान ने देशना दिए थे। तो ये 20,000 पगथिया के जगह पर
20-20 पगथिया चारों साइड दिखा दिया गया, 1000 का 1 कर दिया गया, और वो समझा जाए कि 4 कोने पर 4-4 माइल का तालाब दिखा दिया गया। 8 माइल में जो स्टेज था उसको 3 भागों में डिवाइड कर दिया गया था। पहली परिषदा में सब देवलोक का विमान है, दूसरी परिषदा में सब पशु पक्षी जीव जंतु त्रियंत लोग है, 3 प्रकार का जीव ऊपर है, वनेचर, नवचर और खलचर। तीसरा में अंदर में सब देवलोक, साधु साध्वी, श्रावक श्राविका, इंद्राणी, और वो जलचर प्राणी के लिए तालाब दिखाया गया। तो ये हो गया समोसरण की रचना। समोसरण जब भी होता है तो देवता लोग करते हैं। जहाँ भगवान देशना देना चाहते हैं, मिनट में देवता लोग समोसरण की रचना करते हैं, क्योंकि वो समोसरण ईंटे और पत्थर का नहीं होता है, वो जवाहरातों का होता है। इंद्र आदेश करते हैं कुबेर को, और कुबेर समोसरण की रचना करते हैं। इसमें जो 3 परिषदा दिखाया है, तो पहला गढ़ जो है वो चांदी का होता है, उसका कांगरा है किनारी, वो स्वर्ण का होता है, उसमें 10-10 हजार पगथिया चारों साइड चांदी का होता है। दूसरा गढ़ है वो स्वर्ण का होता है, उसका कांगरा है किनारी, वो रत्न का होता है, उसमें 5-5 हजार पगथिया चारों साइड स्वर्ण का होता है। और तीसरा गढ़ जो अंदर का है वो पूरे रत्न और माणिक का होता है। और जब प्रभु जी समोसरण में विराजते हैं, जब देशना देना शुरू करते हैं अर्धमध्य में, जब एक भाषा बोलते हैं तब उसका अनेकों ट्रांसलेट हो जाता है अपने आप। जितना प्राणी मात्र जो है वो सब अपने अपने लैंग्वेज में सब समझ जाता है। और जब उनका देशना समाप्त होता है तो वो समोसरण साथों साथ विलीन हो जाता है, वो समोसरण नहीं रहता है, वो अदृश्य हो जाता है। उसी का ये नकल दिखाया कि समोसरण क्या होता है। पूर्व दिशा में प्रभु जी खुद विराजते हैं, 3 दिशा में देवताओं के द्वारा 3 प्रतिबिंब तैयार किया जाता है, वो भगवान का आकार का, और तैयार कर करके एक उत्तर दिशा में, एक दक्षिण दिशा में और एक पश्चिम दिशा में विराजमान कर दिया जाता है। पूर्व दिशा में प्रभु जी खुद विराजते हैं, और जब प्रभु जी देशना देना शुरू करते हैं तब वो तीनों प्रतिमा भी बोलना शुरू करता है। इसलिए कि जो चारों तरफ से आम जनता घेर कर करके बैठे हुए हैं, सभी प्रकार के प्राणी का स्तूप है और कुआं है, 2 चीज पुराना है, भगवान के बड़े भ्राता का समय का बनवाया हुआ है। यही है यहाँ का इतिहास। জল মন্দিরের কাছেই গোলাকার এই মন্দির। মহাবীরের চরণ পাদুকা পূজিত হয়। এটি তার নির্বাণ ও প্রচারের কাহিনীর সঙ্গে জড়িয়ে। মহাবীরের জীবন ও দর্শনের সাথে সরাসরি যুক্ত এই স্থান জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। জল মন্দির দেখার পাশাপাশি দর্শনার্থীরা এখানের শান্ত পরিবেশে প্রার্থনা ও ধ্যান করেন। পাওয়াপুরীতে জৈন মন্দির ছাড়াও অনেক মন্দির রয়েছে। বিহারের নালন্দা জেলার জল মন্দিরের কিছু দূরে এই সামাথান মন্দির। জৈন তীর্থঙ্কর মহাবীরের স্মৃতি বিজড়িত এই মন্দির জৈন ধর্ম অবলম্বীদের কাছে পবিত্র তীর্থস্থান। মন্দিরের ভেতরে গিয়ে পুরোহিতের থেকে জেনে নিয়েছিলাম মন্দিরের ইতিবৃত্তান্ত, সমগ্র ইতিহাস এবং সামাসারণের অর্থ বোঝালেন উনি। সামনে এখানে ইতিহাস লেখা রয়েছে বাংলায়। এই স্থলে ভগবান মহাবীর জ্ঞান প্রাপ্তির পর প্রথম উপদেশ দেন। তারপর মুক্তি গমনের পূর্বেই একই সময়ে 48 ঘন্টা ব্যাপী এখানেই উপদেশ দিয়েছিলেন এবং এখানেই ধর্মতীর্থ প্রবর্তন করেন। এই পবিত্র তীর্থস্থানে ভগবান মহাবীরের ভ্রাতা রাজা নন্দীবর্ধন একটি মহাবীর স্বামী স্মারক নির্মাণ করেছেন। 1500 শতবর্ষ পূর্বের সেই স্মারকটি এখনো স্তূপ রূপে মন্দিরের কম্পাউন্ডের মধ্যে বর্তমান। একটি বিশেষ সূচনাও রয়েছে। মন্দির দর্শন করার আগে মুখশুদ্ধি করা অনিবার্য এবং জুতো মোজা খুলে প্রবেশ করুন। মন্দিরের ভিতরের বাইরে ফটো তোলা একেবারেই নিষেধ। এই পবিত্র তীর্থস্থানে এসে শাক্তভাবে দর্শন করুন, যাতে যাত্রীদের কোনোরূপ অসুবিধা কিংবা ধ্যান ভঙ্গ না হয়। শ্বেতাম্বর জৈন মন্দির দেখা শেষ করে মধ্যাহ্ন ভোজের বিরতি নিয়ে পরের গন্তব্যে। দোকানপাট বাজার পেরিয়ে ব্যস্ত রাস্তা ছেড়ে এগিয়ে চলা।
নদীর সেতুপথ, সামনে পাহাড়, রাস্তায় ছুটে চলার মাঝে অপূর্ব প্রকৃতি। ফিরে এলাম রাজগীরে, এবার বেনুবন। বেনুবন বা বাঁশগাছের জঙ্গল। বাঁশঝাড়, শান্তর হ্রদ বা জাপানি ধাঁচের বুদ্ধ মূর্তির জন্য বিখ্যাত। এখানে 20 টাকা প্রবেশ মূল্য। বিহারের রাজগীরে এসে বেনুবনের সামনে, এখানেই জড়িয়ে রয়েছে বুদ্ধদেবের এরাকিসি ইতিহাস। এন্ট্রি গেটের মাধ্যমে ঢুকে যেতে হয় এই জায়গায়। এই স্তম্ভে লেখা রয়েছে বেনুবনের ইতিহাস। ইতিহাস ঘাটলে পাওয়া যায় মগধের রাজা বিম্বিসার গৌতম বুদ্ধের থাকার জন্য এই জায়গা উৎসর্গ করেন। ভগবান বুদ্ধকে উপহার দেওয়া প্রথম বৌদ্ধ মঠ বা বিহার। এখানেই বুদ্ধ অনেক সময় অতিবাহিত করেন এবং তার শিষ্যদের শিক্ষা দেন। শান্ত পরিবেশ, ধ্যান ও ভ্রমণের জন্য আদর্শ। সুন্দর করে সাজানো এই বাঁশবাগান বড় এলাকা, বাঁশ, কদম এবং অন্যান্য গাছপালায় ঘেরা। এই সেই বেনুবন বা বাঁশবন, যেখানে বসে বুদ্ধদেব তপস্যা করেছিলেন। বাঁশবনের নিচে বসেই ধ্যানমগ্ন হয়ে থাকতেন তিনি। জীবনের চরম সত্যকে আবিষ্কার করেছিলেন গৌতম বুদ্ধ। কারণদক ট্যাঙ্ক, বাঁশবনের সামনে এই পুকুর, যেখানে বুদ্ধ স্নান করতেন বলে জানা যায়। বেনুবনের এই সেই ঐতিহাসিক পুকুর। এই পুকুরের কাছেই বাঁশবাগান। এই জায়গা বসেই চলছ ভগবান বুদ্ধের তপস্যা। পুকুর বেশ সাজানো হয়েছে, মাঝখানে ফোয়ারার ব্যবস্থা। বড় অঞ্চল জুড়ে পার্ক, তাতে গাছ ও ফুলের সমাহার, আরও কত কি।
এখানে রয়েছে শিশুদের হরেক আয়োজন। শারীরিক কসরতের পাশাপাশি বিভিন্ন ধরনের রাইড, মজা পায় খুদেরা। ভেনুবনে রয়েছে শিশুদের জন্য পার্ক, বাচ্চাদের চড়ার নানান জিনিস, রকমারি আয়োজন। চারিদিকে বাচ্চাদের ভিড়, দোলনা, স্লাইড সহ বিভিন্ন রকম চড়ার জিনিস। শান্ত পরিবেশে সকাল থেকে সন্ধে পর্যন্ত খোলা এই জায়গা নিঃসন্দেহে দেখার মতো। বেনুবন দেখতে দেখতে বিকেল। এবার চলে এলাম জাপানি মন্দিরে। সাদা সোনালী রং, শান্তির বার্তা যেন এক পাশে বুদ্ধদেবের সাদা মূর্তি, দুপাশে সিংহের মূর্তি। দুয়ার ছাড়িয়ে জুতো খুলে মন্দিরে প্রবেশ। রাজগীরের বিরায়তন মোড়ে জাপানি মন্দিরের সামনে সুসজ্জিত বিগ্রহ, দেয়ালে সুন্দর সজ্জা চোখ, এখানে বুদ্ধের মূর্তি। ভেতর সুসজ্জিত, গৌতম বুদ্ধের মূর্তি, দেওয়ালে নানা ছবি, চলছিল প্রার্থনা। জাপানের মন্দির দেখতে দেখতে সন্ধে নামল। এবার ভুটানের তৈরি বৌদ্ধ মন্দিরে। সময় পেরিয়ে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। বাইরে থেকেই এক ঝলক দেখা, আলোয় সেজেছে মন্দির। রাত নামতেই পৌঁছে গেলাম রাজগীরের ডাঙিটোলায় নওলখা জৈন মন্দিরে। ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, জটিল মার্বেল স্থাপত্য ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। এটি মূলত 20তম জৈন তীর্থাঙ্কর ভগবান শ্রী সুব্রত স্বামীর মন্দির। কালো পাথরের বিগ্রহ বহুমূল্য স্বর্ণালঙ্কারে মোড়া, রাতের আলোয় তা ঝলমলে। মার্বেলে তৈরি মন্দিরের গোলাকার ছাদ, তাতে রকমারি কারুকাজ, ছবি রয়েছে অন্যান্য জৈন তীর্থঙ্করদের 85টি মূর্তি। 9 লক্ষা কথার অর্থ 9 লক্ষ। মন্দিরটি তৈরিতে প্রায় 9 লক্ষ স্বর্ণমুদ্রা খরচ হয়, তাই এই নামকরণ। জৈন ধর্মের অত্যন্ত পবিত্র এই মন্দির মার্বেল পাথরে তৈরি, কারুকাজ অত্যন্ত নিপুণ, আলোয় সাজানো মন্দিরের এক অন্য রূপ। মন্দির চত্বর অত্যন্ত শান্তিপূর্ণ, ধ্যান বা শান্ত সময় কাটানোর উপযুক্ত। নওলাখা মন্দিরের নিচে শ্রী মহাবীর স্বামী স্বর্ণ মন্দির, মাটির তলায় সোনার বিগ্রহ, চারিপাশে কাচের কারুকাজ। শান্ত পরিবেশে জৈন ধর্মের আবেগ। এখানে ছবি তোলা নিষেধ।
নওলখা মন্দির ঘুরে এবার পুরাণ ও ইতিহাসের স্মৃতি। সম্রাট জরাসন্ধের মূর্তি, রাতে রং বেরঙের আলোয় চারিদিক আলোকিত। প্রবেশ মূল্য 10 টাকা। রাজা জরাসন্ধের স্মৃতিতে জরাসন্ধ স্মারক তৈরি করেছে বিহার সরকার। রাজগীরে এই স্মারকে রয়েছে জরাসন্ধের মূর্তি। বিস্তৃত তথ্য, অপূর্ব এক মনোরম পরিবেশের মধ্যে এই মূর্তি পৌরাণিক কাহিনীকে মনে করায়। রাজগীরের জয়প্রকাশ উদ্যানে এই স্মারক। মগধের পৌরাণিক রাজা জরাসন্ধের স্মৃতি 2025 সালের মার্চে উদ্বোধন হয়। 21 ফুট উঁচু সম্রাট জরাসন্ধের ব্রোঞ্জের মূর্তি, রাতের আলোয় রঙিন। মগধ সম্রাটের জন্ম থেকে শুরু করে মল্লযুদ্ধ পর্যন্ত বিভিন্ন ভলচিত্র বা মিউরাল রয়েছে। তুলে ধরা হয়েছে তার জীবনের কাহিনী। জরাসন্ধ ছিলেন মহাভারত যুগের মগধের শক্তিশালী শাসক এবং বৃহদ্রথ বংশের প্রতিষ্ঠাতা। তার স্মরণে মূর্তি ঐতিহ্যকে তুলে ধরে, দর্শনার্থীদের মগধের প্রাচীন ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়। বিহারের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ সংযোজন। রাত আরও বাড়ল। হোটেলে ফেরার পথে বাজার, রাস্তার পাশে ঠেলাগাড়ি। তৈরি হয়েছে বিহারের জনপ্রিয় খাবার লিট্টি চোখা। খেয়ে দেখলাম, স্বাদ আহামরি কিছু নয়। 10 টাকা প্রতিটি। একা লিট্টির সঙ্গে সবজি দেখে দেখছি, এটা সবজির সঙ্গে লিট্টি দেয়। লিট্টির একটি বাটি, তাদের গরম সবজি দেওয়া হচ্ছে, সঙ্গে শাঁকা লিট্টি। 2 পিস লিট্টির দাম 20 টাকা। 20 টাকায় একটা প্লেট। এবার রাতের খাবার নিয়ে হোটেলে ফেরা। শেষ হলো গোটা দিন। আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ট্রাভেলবির ইউটিউব চ্যানেল, ফলো করুন ট্রাভেলবির ফেসবুক পেজ।